আর উনি জানতেন মা ওপেন মাইন্ডেড। উনি মাকে সুফি ইসলামের কথা বলেন। আমি দরগায় যাওয়া শুরু করি, ছেলেও আমার সাথে আসতো। ওকে আমি যখন জিজ্ঞাসা করলাম, ও বলল যে ও সুফি ইসলাম ধর্ম গ্রহণ করবে। যুবক দিলীপ সুফি দর্শন এবং চিন্তাধারার মধ্যে নিজের শান্তি খুঁজে পান। যে কোনো পরিবার যারা জীবনে দুঃখের মধ্যে দিয়ে গেছে, তারা সবসময় অন্ধকারের মধ্যে আলোর সন্ধান করে যায়। সঠিক গাইড থাকার দরুন আমরা আধ্যাত্মিকতা উপলব্ধি করেছিলাম। আর সেটাই আমাদেরকে এক বিশ্বাস থেকে অন্য বিশ্বাসে নিয়ে গিয়েছিল। দিলীপ শেখর হয়ে যান আল্লাহ রাকা রহমান। রহমানের আধ্যাত্মিক শিক্ষাদাতার সমাধিস্থল। আধ্যাত্মিকতার শিক্ষা যেখানে পেয়েছিলাম সেখানে একটা সুফি পরিবেশ ছিল। যেমন ধরা যাক কিছুই গ্রহণযোগ্য নয়, কিছুই যায় আসে না, আবার সবকিছুই গুরুত্ব রাখে। মানে একই সাথে কিছু থাকা এবং না থাকার সহাবস্থান। সে সাফল্য হোক, খ্যাতি হোক বা অর্থ, যাই হোক, আসল হলো নিজের ভেতরে এক চিরন্তন শান্তিকে খুঁজে পাওয়া, যেখানে তাৎক্ষণিক অনুভূতির কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু মিউজিক তো অনুভূতি নিয়েই, এখানেও আবার সেই থাকা আর না থাকার সহাবস্থান। বম্বের ব্যাপারে যদি বলি তাহলে ও একবার ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ানে এসেছে, তারপর আবার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল হয়ে ইন্ডিয়ান মিউজিক ব্যবহার করেছে অত্যন্ত সাবলীলভাবে। বম্বে ছবির সাউন্ড ট্র্যাকের 1,20,00,000 কপি সারা বিশ্বে বিক্রি হয়। সেটা গান বানানোর পদ্ধতির পুরো খোল নলচেটাকেই ভেঙে দিচ্ছিল, এবং কোনো সুর যদি এতটাই লিরিক্যাল হয় তখন তাতে লিরিক ব্যবহারের প্রয়োজন হয় না। বম্বে ছবির সাউন্ড ট্র্যাক রহমানকে বিশ্বের দরবারে পরিচিত করে। এ.আর. রহমানের প্রথম হিন্দি ছবি। আমি এরকম মিউজিক চাইছিলাম যেটা আমাকে ডিরেক্টর হিসেবে গানটার পিকচারাইজেশনকে চ্যালেঞ্জ করতে পারে। যখন ওকে কেমন করে শুট করতে চাই সেসব বুঝিয়ে বললাম, ও আমাকে একটা টিউন বানিয়ে দিল একটা খালি ট্র্যাকে। ভেবেছিলাম ও পাগল হয়ে গেছে। মনে হয়েছিল ভুল করে অন্য কিছু পাঠিয়ে দিয়েছে, কোনো ক্লাসিক্যাল কর্ণাটিক রাগা বা ওরকমই কিছু। বললাম, রহমান আমি এরোটিক কিছু চেয়েছিলাম। ও বললাম, আমি সেটা ভেবেই এটা বানিয়েছি। আমি বললাম, এই সিচুয়েশনের জন্য এটা কি করে হয়? আমি কিছুই বুঝতে পারিনি। আমি যেটা করেছিলাম, টিউনটাকে একই রাগের পর্দায় ফেলে একটু লয় বাড়িয়ে দিয়েছিলাম, যার ফলে তার মধ্যে সামান্য একটু জোরালো ভাবও এসেছিল।
তারপর ও যখন অর্কেস্ট্রায় বাজালো আমি মুগ্ধ হয়ে গেলাম। এটি প্রথম দৃষ্টান্ত, আর দ্বিতীয়টি হলো রঙ্গিলার স্পিরিট। বম্বে আসার পর আমি আর আমার কাজিন প্রথম এটা শুনি। আমার কাজিনের প্রথম রিয়াকশনটা ছিল এটা ভয়ঙ্কর। তারপর আমি একদিন শুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে গানটা বাজাই আর ড্রাইভারকে জিজ্ঞেস করি কি শুনে কেমন লাগলো। আমার ড্রাইভারও একই কথা বলে, খুব ভয়ানক, খুব বাজে স্যার, এটা আবার কেমন মিউজিক। এরপর শুটিংয়ের সময় আমি লোকেশনে এটা বাজাই একবার, আর লাঞ্চের সময় দেখি সবাই ওই টিউনটাই গুনগুন করছে। এই বিস্ময়কর ব্যাপারটা যেটা সত্যি আমি বুঝতে পারিনি তা হলো আসলে রেহমানের বিখ্যাত স্লো পয়জন। আমি সত্যি জানি না এটা কি করে হলো। অধিকাংশ মানুষেরই রেহমানের মিউজিক শুনে প্রথম প্রতিক্রিয়া এরকম হয়, কারণ ওনারা এরকম আশা করেননি। ওনাদের মাথায় ঘুরতে থাকে সাধারণ হিট গানের মতোই সেটা শুনতে হবে। যেই মুহূর্তে সেটা শুনতে অন্যরকম লাগে মানুষের মন বিক্ষিপ্ত হয়ে যায়। যতবার ওর নতুন মিউজিক আসে প্রথমে সবাই বলে ওঠে এটা রেহমানের ভালো হয়নি, কেমন জানি, এ চলবে না। এক মাস পরে সেটাই চার্টে সবার উপরে থাকে, আর এক বছর পরেও লোকে ওটা শোনে। কোন জিনিসটা সবাইকে আকৃষ্ট করে সেটা ব্যাখ্যা করা অসম্ভব, অনেকটা প্রেমে পড়ার মতন। কিভাবে সেটার ব্যাখ্যা করবেন? রঙ্গিলা রিলিজ হওয়ার সময় আমার বিয়েও হয়। সম্পূর্ণ এক নতুন রকমের অভিজ্ঞতা হয়েছিল। The Jabong Superstyle Fest, October 27th to November